গ্রামীণ বাংলার লোকশিল্পের এক অনন্য ঐতিহ্য এই মনসা ঘট। মাটি আর তুলির আঁচড়ে কীভাবে একটা সাধারণ মাটির পাত্র হয়ে ওঠে পৌরাণিক দেবীর প্রতিরূপ। আজ আমরা মুখোমুখি হয়েছি হুগলি জেলার ত্রিবেণীর প্রবীণ লোকশিল্পী বিমল পালের সঙ্গে, যিনি যুগ যুগ ধরে চলতে থাকা এই ঐতিহ্যবাহী মনসা ঘটের নির্মাণ ও সৃষ্টির ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। আসুন শিল্পীর মুখ থেকেই তার শিল্পের ইতিহাস শুনে নিই। ভিডিওটি শুরু হওয়ার পূর্বে একটি নির্দেশ: ভিডিওর প্রত্যেকটি শব্দ স্পষ্টভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। এই কাজ আপনি কতদিন ধরে করছেন? হ্যাঁ, এই নিয়ে জন্ম থেকেই। কার কাছে শিখেছেন? জন্ম থেকে এই মাটির কাজ, বিভিন্ন রকমের চাকের কাজ, ডাইসের কাজ, তারা কাটার কাজ। আপনি করছেন না আপনার বাবা মারাও করতেন? আপনার বাবারাও করতো? এইটাই জানতে। আপনার বাবার নাম কি ছিল? বিমল পাল, এই যে অমূল্য পাল। অমূল্য পাল। আর আপনার নাম? বিমল পাল। বিমল পাল। এই কাজ, এই পেশা আপনার? এই পেশা। আচ্ছা, এই নিয়েই বেঁচে আছি। এই যে ঘট বানাচ্ছেন, ঘটের মূর্তি আঁকছেন, এই তো আপনার এটা কি আপনার বাবাও করতো এই ছবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে আর কেউ থাকবে না। আচ্ছা, আপনার আমার পরবর্তী টাইমে আমার ছেলেরা আর নেই, একদম হাত দেবে না। আচ্ছা, ওরা এখন আমার হিসাব চাইছে। সারা জীবন তো মাটির কাজ করলে, তুমি কি পেলে আর কি আছে দেখো। আচ্ছা, মানে এই কদিন আগে খুব বড় অসুখ হয়ে গেছে, বাঁচার কথা না। এই চামড়াটা হাড়ের সঙ্গে লেগে গেছে, এই নাক এদিক ভেঙে গেছে, এই কানটা ভেঙে গেছে। মোটামুটি আমি হেঁটে ওখান থেকে এইখানে আসতে গেলে আমার 1 ঘন্টা লাগতো। এবার গুরুদেবকে ডাকতে ডাকতে যাই হোক, তারপরে দয়া হয়েছে। গান বাজনা করতাম একসঙ্গে, আমার একজন গুরু ভাই, এর নাম কীর্তনে তারা কলকাতায় মনে কিছু খবর ছিল। দাদা তুমি চলে যাবে শুনে খুব কষ্ট হয়েছে, আজ সারা রাতে ঘুমাইনি, তোমার দেখতে এসেছে। আমি কি ভাই আমি তো যাওয়ার মতো হয়ে গেছি। পাই না, না যাবে না, দেরি আছে, এখনো দেরি আছে, যাবে না। খুব ভালোবাসত, রাত্রে খেতে যাবে, আমি না গেলেও খাবে। আচ্ছা, আমার যে শরীর খারাপ লাগতো খাবার নিয়ে আসতো, এত ভালোবাসত। আচ্ছা, ওই ফোনটা আমার কাছে স্মৃতি। বাড়ি হাবড়া। হাবড়া। আপনারা আগে গান বাজনা করতেন ছোটবেলায় বা ওই কিশোর বয়সে? ছোটবেলায় এইখানে এসেই গান বাজনা করেছি। আচ্ছা, নাহলে বাঁচতাম না। এখানে এসেই তো কাজ পাইনি। তাহলে আপনারা কোথা থেকে ছিলেন? আগে জন্ম বাংলাদেশ। বাংলাদেশ। এখানে আইসি ধরে 57 বছর। 57 বছর? হ্যাঁ। সালটা মনে আছে? আরো আচ্ছা, আমার ভাগ্যে হয় না। বেচারাম। মায়ের 11টা সন্তান, 9টাই চলে গেল। আমি হওয়ার পরে বেঁচে দিয়ে দায়িত্ব, ওই ডাইবেরিতে মানুষ 12 বছর। জীবনটা খুব কষ্টের। যাই হোক, এখন পয়সা করি যা ছিল ওর মায়ের হাতে, সবই নিয়ে খরচা করছে ছেলে, যাই লাগে 2 পয়সা 4 পয়সা। এবার আমাকে একদিনে বলে, বাবা কিছু সঞ্চয় করেন না? নাকি করছি তো, 3টা ব্যাংক, তোমরা 3টা ব্যাংক, ডবল এম এ পাস করেছো, MA পাস করেছো, এগুলো করতে হয়েছে। আর এই বুড়ির পিছনে যা টাকা খরচ হয়েছে সেই ওজন ওর গায়ে নাই। আজ থেকে 22 বছর আগে প্রায় 4 লাখ টাকা
এক রাতে শেষ। ক্যালকাটা নার্সিং হোমে। এখন ঘরের বউ, মা বলছে বউর পিছনে এত টাকা ভাঙো, ভগবানের খেলা। 7 মাস আগে মা বিছানায়, তার পিছনে ওই ক্যালকাটা নার্সিং হোমে নিয়ে ভর্তি করলাম। আমি তো লেখাপড়ি জানি না, ওখানে শিক্ষিত লোকের দরকার আছে। তো এনকে কল, ওই ডাক্তার বললো আপনার মায়ের কিডনি খারাপ হয়েছে, অপারেশন করতে হবে, 70,000 টাকা লাগে। দিলাম, প্রথমবার করলো, আবার 11 দিন পর করলো 35,000 টাকা। আগে 70, পরে 35। মা বলে আমি বৌমাকে বলেছি এখন আমারই হচ্ছে না, কিচ্ছু হয়নি, যত সময় আমার ভান্ডারে পয়সা আছে তত সময় তোমার কোনো রোগ নেই, তার কারণ আমি বিনা চিকিৎসায় তোমাকে মরতে দেবো না। যাই হোক, সেদিন চলে গেছে। এখন যদি বলে কেউ কিছু রাখেন নাই, তাকে কি বলবো? ওই আধার কার্ড দিয়ে দিয়েছি, কোথায় কী আছে। এই যে এখানে কাজ করছেন, এটা আপনার জায়গা? রেলের জায়গা। রেলের জায়গা? হ্যাঁ, হয়তো ভেঙে দেবে শুনছি। ওই 225 টাকায় একটা জায়গা কিনেছিলাম। 225 টাকা জোগাড় করতে যে আমার কত হাল বাইরিয়ে গেছে আমি বলতে পারি। আগে কি এটা কোনো দোকান ছিল? এটা দোকানে, এটা দোকান এখনো দোকান। আচ্ছা। এটা আপনার বসত বাড়ি নয়, এখানে না। শুধু কাজ করতে এই কাজ করেন? হ্যাঁ, বসত বাড়ির ভিতরে। আচ্ছা। এখানে 3-4টে ঘর আছে ভিতরে। যাই হোক, এই কোনো রকম এই দিয়া ওই দিয়ে খেয়ে বেঁচে আছে। গান বাজনা করবো, গুরুমা বললো ও তুমি ভালো খোল বাজাও, আমিও দেখছি। পৌষ মাস শীতে তুমি গেঞ্জিটা খুলে মিগড়িতে আছো, আচ্ছা। তা ওইটা তো ভালো না, বাড়ি গিয়ে জাত ব্যবসা করো, নাম বেশি খেতে হবে না তোমার। আগে আমি এটা করতাম না, আচ্ছা, আগে গান বাজনাটাই করতেন? গান বাজনাই করতাম। ওই গান বাজনা শিখতে গিয়ে কত মার খেয়েছি, মায়ের হাতে, মামার হাতে খুব মার খেয়েছি। তাই গান বাজনা শিখেছিলাম বলে এখানে বেঁচে আছে। আপনি কোনো দলে ছিলেন? হ্যাঁ, কিসের দল ছিল ওটা? নিত্যানন্দ সম্প্রদায়, নাম কীর্তন। আচ্ছা, নিত্যানন্দ সম্প্রদায় নাম কীর্তন দল। 1 বছর, 1 নাগারে 18 বছর গান করেছি একদলই। যাই হোক, এখন ওই বৌমারা গান দিয়ে করতে এখন কিছু না। এইগুলো যে আপনি বানাচ্ছেন, এইগুলো যারা অর্ডার করেছে তারা কি ডেলিভারি কি করে, মানে নিয়ে যাবে কি করে? ওই হয়েছে ওরা পাইকার, তো ওই ভ্যানে করে এসে নিয়ে যায়। এগুলো পাইকারি, হ্যাঁ মানে নিয়ে যাবে দিয়ে ওরা বিক্রি করবে? হ্যাঁ। আচ্ছা, এইগুলো আপনাকে কত দেবে? এগুলো হুম, এগুলো পাইকারি 120 টাকা। আচ্ছা, এই পাইকারি 120 টাকা। এই ঘটের দাম কেমন হবে আপনার কিনে খরচ? খরচা তো আছে দাদা ভাই। মানে 120 টাকা বিক্রি করছেন, আপনি আঁকছেন, এই রং সব কিছু কিনে আপনার থাকছে কিছু? আমি খরচার হিসাব দিতে পারবো না এখন। হ্যাঁ হ্যাঁ। পারবো না কেন? হুম হুম। ওই যে আমার ছেলেরা বললো সারা জীবন খেটে খুটে কি পেয়েছো, নেটফল 0, এর হিসাব দেওয়া যাবে না। আপনি যেরকম পটে ছবি আঁকেন, এই যে কাজ করি তো, এই একটা সিজন মাল করলাম, বিক্রি করলাম, তারপরে আবার 2 মাস বসে খেতে পারবো না। এখন তো এই পুজো চলে যাবে, মানে হ্যাঁ। এরপরে লক্ষ্মী ঠাকুর, বিশ্বকর্মা সব রকম মূর্তি করা সবই করবো। ওই কাজ করব, ওই ধার করবো, কর্জ করবো, খাবো দাবো, দেনা দেবো, এই মধ্যেই আছে। এইভাবেই সারাটা জীবন চলছে? হ্যাঁ, তবে হ্যাঁ, এক সময় পয়সা উপায় করেছিলাম মাছের ব্যবসা, প্রচুর টাকা উপায় করেছি, 1 লাখ টাকা উপায় করেছিলাম, কিন্তু আমার ভাগ্যে নেই। অনেক লোকই আমার পয়সা মেরে দিয়েছে, ও বলে লাভ নেই। গুরুমা বললো মাছের ব্যবসা করতে হবে, বাড়ি যাও, যাই এই জাত ব্যবসা করো। আপনার গুরুমার নাম? আমার গুরু হচ্ছে সুধাংশু চক্রবর্তী। আচ্ছা, সুধাংশু। শিবুর সঙ্গে রাস্তায়। আচ্ছা, এটা কি কাজটা প্রায় সমাপ্ত না আরো কিছু হবে এর মধ্যে? এর মধ্যে না হবে এখন, এটা লাল রঙ হয়েছে। আচ্ছা, লাল রং হবে, ওই যে যেমন হয়েছে লাল রং হয়ে শেষ। আচ্ছা। এই যে লাল রঙটা হয়েছে তো, হুম। এই
ওতে লাউ ডালটা দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঘটের পুজো এই ত্রিবেণী অঞ্চলে হয়? শুধু ত্রিবেণী না, এটা বহু জায়গায়, বহু জায়গায় হয়, পান্ডুয়া যায়, দিল্লিও যায়। দিল্লিও যায়। এই যে মানে এইরকম ভাবে পটের পুজো হচ্ছে ঘটে মনসা দেবী একে, এটা কি একদম প্রাচীনকাল থেকে হয়ে আসছে না এটা? আপনি জন্ম থেকে দেখছেন এরকম ভাবে? আমি আমার বাবা বাবাও দেখছে? তখন থেকে হয়ে আসছে। আমার কাছে এর অরিজিনাল ঘরটা ছিল, আপনাকে দেখাতে পারবো না। ওই পোকায় খেয়ে নিয়েছে, খানিকটা আছে, বাকিটা ওই পোকায় খেয়ে নিয়েছে। এই ঘরটা হয়েছে কীর্তিবাস ঠাকুর বাড়ি দেখেছে, বাংলাদেশে কীর্তিবাস ঠাকুর বড় বোঝা মামুনের ওনার বাড়িতে উঠেছিল। সেই ঘরটা ছিল পাথরের, কালো রঙ, আচ্ছা। কালো রঙের মধ্যে সব ক্লোজ থেকে না ওনার কথা যে শুনে আবরণ করা। তো ওই ঘরটা আনতে পাঠাইছে 8 জনা লোক গেছে, তুলতে পারে না, বলতে পারিনি আর জন্য না আনতে পারে না। তখন ওনাকে বললো যে তুমি যাও, ওনাকে বলতে কাকে? ওই কীর্তিবাস ঠাকুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ঘরটা গিয়ে নিয়ে এসো, তোমার ধরলেই চলে আসো। তুমি গিয়ে ধরে কোলে করে নিয়ে এসো। সে পাথরের ঘর, নাইনে করিয়াও মন 3 ওজন হবে, এতটা চাই। হ্যাঁ, মানে জিনিসটা দেখলেই বুঝতে পারবেন এটা কি ছিল। খানিকটা আছে তোমার কাছে। তো সেই থেকে এই মনসার পূজায় কীর্তিবাস ঠাকুর কোন যুগে ছিল? সত্য যুগে ছিল। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ হচ্ছে। তো আপনার কাছে ওটা আছে, মানে ওই কিছুটা অংশ রয়েছে? কিছুটা অংশ। আচ্ছা। এর বিশেষত্ব যারা এর মধ্যে না জড়িয়ে আছে তারা পাবে। বাংলাদেশে একজনের বাড়িতে, আমাদের ওই পিছনের বাড়ি, আমার জ্যাঠা সম্পর্ক মোহন পাল, ওনার বাড়িতে সাদা পাটা আর কাঁচা ঘটে পুজো করত। এবারে বাংলাদেশে ওই মুসলমানদের অত্যাচারে ওনারা চলে এসছে। এবার ওদের স্বপ্নেও দেখি যে তোরা যাস না, আমি আছি তো, তোরা যাবি কেন? মানুষ তো, মন তো ছোট, মাকে অতটা ভরসা করতে পারে না। ওনারা চলে এসছে কাকিনারা পূজার 2 মাস আগে। পূজার দিন সকালবেলা দরজা খুলেই দেখে দরজায় ঘট, সেই কাঁচা ঘট। বলতে পারছি না, ধারণা হচ্ছে। কাকা এসে খবর দিল, বাবু মা চলে এসছে, ঘরটা বানাই দে। সেই ঘর বানাতে শুরু করেছে। সেই থেকে চলছে। এখনো সেই কাঁচা ঘটে পুজো হয়। আচ্ছা। এর খুব ভয়ঙ্কর জিনিস, আমার খুব শান্ত। আমি এই যে রোগে পড়েছিলাম, আমার বাঁচার কথা না। এগারের বউটা বলে কি, দাদা আগের জন্মে কিছু পুণ্যের কাজ করেছেন, তাই বেঁচে আছে। আনাইলে আপনার এখন যা বয়স, 82 বছর বয়স, এই রোগের পরেও আপনি এই কাজ করছেন, মালিশে আনছেন, ওটা ভাবার আছে। আমাদের ওই গুরুদেবের সঙ্গে যাই তো, গুরুভাইরা বলে, কাকা জীবনে যদি স্বপ্ন কিছু দেখে থাকি, বাস্তব এই একটা দেখলাম। কী বাবা? বলে আপনাকে, আপনি যখন বিছানায় শুয়ে আছেন, আমরা ভাবিনি যে আপনি বাঁচবেন, আপনি যে বেঁচে উঠেছেন, এটা স্বপ্ন আমাদের কাছে। এ ভাবা যাবে না, আমি নিজেই ভাবতে পারছি না। এখন ছেলের বাড়িতে যাই, খেয়ে দিয়ে আবার চলে আসি। ছেলে বলছে, তোমাকে আর মাটির কাজ করতে হবে না, আমি করবো না। আমি, তোরা করিস না, আমি। এই যে এত ঘট করেছেন আপনি, সমস্ত পার্টি আপনি হাতে ছেড়েছেন? সব। মানে এই ঘটগুলো আপনি নিজেই বানিয়েছেন? আচ্ছা। মাঝারিগুলো মোটামুটি ওই 200, কোনটা 150 এরকম। আচ্ছা আচ্ছা।
এটা করা মানে ওই কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকা। এটার পরে লক্ষ্মী, বিশ্বকর্মা এবং লক্ষ্মী। বিশ্বকর্মা কি ওই ছাঁচের মূর্তিগুলো করেন? হ্যাঁ, শাশুড়ি করা। দেশের বাড়িতে আমার বাবা ঠাকুরদা ওনারা যা করতো, ওনাদের জমি ছিল, নিজেরাই চাষবাস করত, ওই জমির ধানের ভাত খেত। আর ওই এক বোঝা মাল নিয়ে হাটে যেত, কলসি হাড়ি পাতি, ওই যা বেচা কিনে হইতো, একটু তরকারি কিনে আমার বাড়ি আসতো। ওনারা চিন্তা করে নাই যে ভবিষ্যৎবাণী এর খারাপ, এটা ওনারা ভাবেন। মানে এই শিল্পের বলছেন, এই যে এইটা আচ্ছা মাটির কাজের। হ্যাঁ, রবীন ভৌমিক ছিল চাকদা, খুব বড় আর্টিস্ট ছিল। আচ্ছা। আমার একদিন এসে বলল, তো ভাই তুই আমার সঙ্গে যাবি? আমি তো কোথায় যাবো দাদা? বলে আমি যেখানে যেখানে প্যান্ডেলের কাজ করি সেখানে যাবো। আমার তো ঠাকুর বিচার কিন্তু কাজ যদি ভালো লাগবে, তোকে নেওয়ার ইচ্ছা হবে, কিন্তু তুমি তো পয়সা দিতে পারবে, তোকে কাজ শিখাতে পারবে। তা তুই যদি শিখতে পারিস, করে খেতে পারিস। ওনার সঙ্গে যদি যেতাম, কাজটা শিখতাম, আজকে আমার অনেক মূল্য হতো। এই জিনিসটা হারিয়ে যেত। আমি গেলাম না, এর জন্য পড়ে আছি। একদিক গেলে আর একদিক হয় না, এটা ভালো নেই। এই কাজ এই অঞ্চলে কি আর কেউ করে এমন জানা আছে? হ্যাঁ, করে আর একদিন করে। আরেকজন করে, কোথায় সেটা? ও ভিতরে। মানে এই ত্রিবেণীতেই? হ্যাঁ, আচ্ছা। টোটালি ভিতরে। এটা আপনি একদম পিতৃপুরুষ থেকে শিখে আসছেন, আপনার হ্যাঁ। বংশ পরম্পরায় হ্যাঁ। এই কাজ চলছে। হ্যাঁ, আপনার ঠাকুরদাও করতো এই কাজ, হ্যাঁ, আপনি, আপনার পিতা এবং আপনিও করছেন। হ্যাঁ। বাহ। এই আগেকার লোক ছিল অর্ধবোকা। কিরকম? আমার বাবার চেহারা খুব ভালোই ছিল। এখন ওই পুলিশের লোক নেবে। চারজন জোগাড় হয়েছে, চারজন একটা চার বোন। বলে ভাই পুলিশের লোক নেবে তো, চল চাকরি করবো, রেশন পাবো বিনা পয়সায়, খাওয়া দাওয়া ভালোই পাবো। আর পুলিশ হলে তোর ভয় থাকে নাই, রাত্রে যে চুরিটা আছে এর তো ভয় থাকবে না। বুদ্ধি কীরকম, কাউকে না বলে চলে গেছে বরিশাল। হ্যাঁ, কাজ হয়ে গেছে। আচ্ছা। আর বাড়ি এসে দাদি বলে, তোমরা কোথায় গেছিলে চারি বন্ধু? কয় জ্যাঠা মশাই, এক জায়গায় গেছিলাম, আপনাকে এখন বলবো না, পরে বলবো। না, তুই আগে বল। ভোরে বাইরে এসিস, তখন রাত ছিল, আরে বাড়ি এসিস এখন রাত কতটা হয়েছে, সারাদিন কোথায় ছিলি, কী খাইছিস বল, না বলে যেতে পারবি না। বল। যেতেও পারছি না, ভয়ও আছে। এখন বাবাকে বলে, মানু বল দেখিনি কোথায় গেছিলি? না, ওকে জিজ্ঞেস করেন, ওই নিকুঞ্জ বলবে। নিকুঞ্জ আমায় নিয়ে গেছে। ওকে তাদের মনে সন্দেহ হয়েছে, নিকুঞ্জ আমাকে নিয়ে গেছে, বাবা বলেছে। তাই আমি নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ কিন্তু আছে। কোথায় গেছিলি বল?
বলে আমরা পুলিশের চাকরি করব। ও পুলিশের চাকরি করবা, ভালো, বংশ পরম্পরা সব নরকে যাবে। কেন কেন তুমি বুঝো না? তোমার বাবার বয়সী হারেও কি দেব, এত কোনো অন্যায় করে না। আবার তোমার ছেলের বয়সী হারেও মারবে। তাই এই যে অভিশাপ দেবে, পুলিশের ঘরে কোনো ভালো সন্তানাদি হয় না, সব কানা কোরা টেরাইগা হয়। হয়ে গেল চাকরি, আচ্ছা, বলে আর যাব না। সত্যি কথাটা কিন্তু সত্যি, কথাটা মিথ্যে না। এখানে ফরেন পুলিশ ছিল, ওনার জায়গায় মানুষ সুস্থ চলতে পারত, সন্দেহ হলে তাকে তুলে দিত। আচ্ছা, আর মরার সময় এত কষ্ট হয়েছে, মানে তখন নিজেই বলে আমি মানুষের কত ক্ষতি করেছি। আমি ছিল তিন পুলিশ, লাভ জীবনে চলাফেরা করতে পারত না, এত কষ্ট হয়েছে। আসলে ঘটনাও সত্য, পুলিশের চাকরি মানে পাপের বোঝা। এগুলা আগের লোকে বলেছে, আমরা মানি নেই, এখন মানি। আপনার নামটা কি একবার বলুন? বিমল পাল। বিমল পাল। হ্যাঁ। এই ভিডিওটা আমি যদি ছাড়ি, মানে ভিডিও ইউটিউব বা ফেসবুকে, আপনার সমস্যা নাই তো? আমার সব কোনো মানুষ সমস্যা দেখবে নেই। সবাই। আমার কোনো সমস্যা হ্যাঁ। নেই, আমি এই জাতি কাই নেই। না, ওটাই আমি জানতে চাইছি, কারণ এই ভিডিওটা আমি ধরুন ছাড়বো, গোটা পশ্চিমবঙ্গের লোকও হয়তো দেখতে পারে, বিভিন্ন জায়গাকার মানুষ, দেশ বিদেশের মানুষ। ওই বাড়বে, একটা উৎপাদ বাড়বে, কিরম উৎপাদ বাড়বে, দাদা আমাদের এই মালটা করে দেন, দিতে হবে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে এসেছিল। এই ঘরগুলো পুজোর পর কি যেরকম মূর্তি বিসর্জন দেয়, ঘট বিসর্জন দেয়, না, এগুলো রেখে দেয় বাড়িতে? রেখে দেবে, এক বছর পরে আবার বিসর্জন হবে। শিল্পীর এই দীর্ঘদিনের সাধনা ও শিল্পকর্ম আপনার ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বাংলার সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিন। এমন আরও ঐতিহ্যবাহী শিল্পের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।